কি তুমি এখনো শোনি? না। খেয়ে নিয়েছো তো? না। সে কি, কেন? রাত 12টা বাজে। তুমি জানো রাত 12টা বাজে? মা, জানবো না কেন? আমার হাতে ঘড়ি নেই? আছে। আমি মনে করেছিলাম নেই বোধহয়। না না, আছে বই কি, সেই জন্যই তো জিজ্ঞেস করছি। কত রাত্রির হয়ে গেছে, তুমি খাওনি কেন গো? তুমি বোধহয় ভুলে গেছো যে গত 10 বছর আমরা দুজনে রাত্রে একসাথে খাই। ও বাবা, তোমার মেজাজ যে একেবারে শক্ত মেয়ে। কি হলো, কি কেউ এসেছিল? না মানে আমার কথাটা কি একেবারে হেসে উড়িয়ে দেবার মতো নাকি? মানে তোমার বোধহয় তাই মনে হচ্ছে। বিকেল 4টের সময় বেরিয়েছো, এখন ফিরলে কটা দেখো তো, দেখো ঘড়িতে, রাত 12টা। এটা তো ভদ্রলোকের বাড়ি নাকি? হে আবার কেমন কথা? রাত 12টা কেন হলো সেটা তো তোমার জানা না, আমার কোনো জানবার দরকার নেই। নিশ্চয়ই দরকার আছে, কারণটা না জেনে তুমি অযথা মেজাজ গরম করবে তা তো হবে না। দেখো, এটা ঝগড়া করবার সময় নয়, ঘুমোবার সময়। আমার ঘুম পেয়েছে, আমি যাচ্ছি। তার মানে তুমি খাবে না? না, খিদে নেই বললাম তো। খিদে নেই না খাবার ইচ্ছে নেই, কোনটা? কেন শুধু শুধু কথা বাড়াচ্ছ বলো তো? কি বলছি না আমার ঘুম পেয়েছে, আমি শুতে গেলাম। না, দাঁড়াও। চন্দননগর থেকে শ্যামবাজার আসতে কতক্ষণ লাগে বলে তোমার মনে হয়? ফাংশন শেষ হবার সঙ্গে সঙ্গে আমি ফোন করেছি, একবারও পাইনি, শুধু এনগেজড আর এনগেজড। হ্যাঁ, তোমার প্রিয় পাঠক পাঠিকাদের ফোনে তোমার কুশল সংবাদ দিতে দিতে আমি তখন ক্লান্ত হয়ে পড়েছি। আসার পথে সুনীলদা, নবনীতাদি, অবিতাপদাকে পৌঁছে তবে তো আমাকে পৌঁছে দিয়েছে। রাত হবে না? দেখো, তোমার দাদা দিদিদের নামের লিস্টটা আমায় না শোনালেও চলবে। এরা তো একসময় তোমারও প্রিয় দাদা দিদি ছিলেন, তাই না? হঠাৎ তাঁরা শুধু আমার দাদা দিদি হয়ে গেলেন কবে থেকে? সেটা আমার জানবার কোনো দরকার নেই। তুমি জানো অবান্তর কথা বলাটা আমি একদম পছন্দ করি না। আমি শুতে গেলাম। শোনো, তুমি যাবে না, এখানে বসো। বসো, আমার কটা কথা তোমায় শুনতেই হবে। না, তোমার কোনো কথা শোনবার আমার এতটুকু ইচ্ছে নেই। এই যে বিকেল 4টে থেকে রাত 11টা পর্যন্ত তোমার 20টা ফোন এসেছে, দেখো নামগুলো লিখে রেখেছি আমি, দেখে নিও। তা রাগটা কিসের জন্য হয়েছে? রাত করে বাড়ি আসার জন্যে না 20টা টেলিফোনের জন্যে? তোমার তো যথেষ্ট বুদ্ধি আছে, তুমি নিজেই বুঝে নাও। এক সময় আমি কিন্তু সারাদিনে তোমার 60-70টা ফোন রিসিভ করেছি। আমার রাগ হয়নি, আমার আনন্দ হয়েছে, আমার গর্ব হয়েছে। কবি হিসেবে আমার স্বামীর যে এতটা নাম, তার জন্যে নিজেকে খুব অহংকারী মনে হয়েছে। তোমার স্ত্রী হবার অহংকার, বিখ্যাত কবি দিবাকর বোসের সহধর্মিণী হবার অহংকার। তা এই কথাটা আজকে আবার নতুন করে বলবার কি আছে? আছে আছে, বলবার আছে। লিখতে আমি কোনোদিনও চাইনি, তুমি ইনসিস্ট করেছো লিখতে। আমি ভয় পেয়েছি, তুমি ভয় ভাঙিয়েছো, সাহস দিয়েছো সব সময়। বলেছো লেখা তোমার রক্তে, লেখক বাবার মেয়ে লেখিকা হবে, এতে ভয়ের কি আছে? বলনি বলনি তুমি যে এটাই ন্যাচারাল? তা সেই ন্যাচারাল আজ হঠাৎ এমন অ্যাবনর্মাল হয়ে গেল কি করে? কারণ ব্যাপারটা নর্মাল নেই বলে। তাই তোমার লেখাকে উৎসাহ দিতে গিয়ে আমার একবারও মনে হয়নি যে লিখতে গিয়ে তুমি আর একবারও আমার দিকে তাকাবে না, সংসারের থেকে পুরোপুরি দূরে সরে যাবে তুমি। মানে এতটা মিথ্যে কথা বলতে তোমার সংকোচ হচ্ছে না? লজ্জা হচ্ছে না? কথাটা তোমার মিথ্যে বলে মনে হচ্ছে, তাই না? মিথ্যেই তো। না, মিথ্যে নয়। নিজের মনকে জিজ্ঞাসা করো তুমি, দেখো দেখো জিজ্ঞাসা করে, কতদিন তুমি রান্নাঘরে যাওনি বলো তো দেখি? আমার পছন্দ মতো কিচ্ছু রান্না করনি তুমি, কতদিন? তুমিও নিজের মনকে জিজ্ঞেস করে দেখো। একসময় তুমি আমায় বলেছিলে কিনা একদম রান্নাঘরের দিকে যাবে না, লোক আছে সে রান্না করবে, তুমি শুধু লিখবে, মন দিয়ে লিখবে, বলনি তুমি? তার মানে এই নয় যে তুমি কখনোই রান্না করবে না, কখনোই আমার কথা ভাববে না। এই কথাটা তুমি আমাকে বলতে পারলে? আমি তোমার কথা ভাবি না, ভালোবাসি না, বলতে পারলে? 3টে পুজো সংখ্যার লেখা আমার হাতে, স্বভাবতই আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি, হয়তো সেই জন্য একটু কম নজর দিয়েছি তোমার দিকে। তাই বলে তুমি কথা বলবে যে আমি তোমার কথা ভাবি না? ঠিক আছে,
ঠিক আছে, আমি সম্পাদকদের কাল জানিয়ে দেবো যে আমি লিখবো না। আপনার অ্যাডভান্সের টাকা ফেরত নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, সেটা না বললে কি করে হবে বলো দেখি? তা না হলে তোমার 16 কন্যা কি করে পূর্ণ হবে? তোমার 16 কলা দিবাকর বোসকে তো আর আরো নিচে না নামালে তোমার চলবে কি করে বলো? তুমি কি বলছো তুমি বুঝতে পারছো? নেশা যে করনি সেটা তো বুঝতেই পারছি, নেশা না করেই ভুল বকছো। আমি ভুল বকছি? হ্যাঁ, তা না তো কি? একটা কথার উত্তর দাও তো, তুমি কি চেয়েছিলে? কি চেয়েছিলে বলো? তোমার বউ লিখবে কিন্তু বাইরে বেরোবে না, সে শুধু তোমার সঙ্গে বেরোবে আর কারোর সঙ্গে যাবে না। কিন্তু আমার সঙ্গে তুমি কোথাও যাবে না, কোনো ফাংশনে নয়, সাহিত্য সভায় নয়, কোথাও না। তোমার সম্মানে লাগে। তাহলে তাহলে তোমার বউ কি করবে? তার কোনো সঙ্গী নেই, বাচ্চা নেই, সে একা, একেবারে একা। কত করে তুমি বাড়িতে আসবে তার জন্য সারাদিন সে সবরের প্রতীক্ষায় থাকবে? এই চেয়েছিলে তুমি? হ্যাঁ, এটাই চেয়েছিলাম আমি, এই চেয়েছিলাম আমি। আমি অম্বা বোসের স্বামী হয়ে বাঁচতে চাইনি, তার সেক্রেটারি হয়ে বাঁচতে চাইনি। ছি 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 ছি। আমার নিজস্ব পরিচয়ে কবি, অধ্যাপক দিবাকর বসু হয়ে বাঁচতে চেয়েছি। কেন 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 চেয়েছো? তোমার সাফল্যের আলোয় যদি আমি আলোকিত হতে পারি, তবে আমার যশের কিরণে তুমি কেন উদ্ভাসিত হবে না? কেন? কোথায় লাগছে তোমার বলো? তুমি তো সেই দিবাকরই আছো। আমি তো কোনোদিনই তোমার ধারে কাছে যেতে পারবো না, আমার সে ক্ষমতাই নেই। তবে তবে তোমার কি অসুবিধা হচ্ছে কেন স্পষ্ট করে বলো না? তুমি কি চাও? তোমার ইচ্ছের বিরুদ্ধে আমি তো কোনোদিনও যাইনি। তবে কেন কেন আমায় বাধ্য করছো তোমার মুখের ওপর কথা বলতে? কেন কেন বাধ্য করছি কারণ তোমার গুণগ্রাহীদের প্রশ্নের বানে আমি একেবারে জর্জরিত হয়ে যাচ্ছি। তুমি কি খাচ্ছ, কোথায় যাচ্ছ, আমার সঙ্গে ভাব আছে কিনা, বাচ্চা কাচ্চা কেন হয়নি, টিভি সিরিয়াল এ লিখছো কিনা, সিনেমাতে গল্প দিচ্ছ কিনা, এই সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার জন্য কি আমি দিবাকর বসু তৈরি হয়েছি? কখনো না। আমি কিন্তু সবসময় নিজেকে দিবাকর বসুর স্ত্রী অম্বা বোস বলেই তৈরি করেছি। জানো, আজ আমার নিজের পরিচয়টা আমার কাছে নতুন কিছু মনে হয় না। মানুষের তো 2-3টে নামও থাকে, ওটাও আমার আরেকটা নাম, লেখিকা অম্বা বসু। অন্তত আমি তাই মনে করি। আচ্ছা, তুমি কি মনে করো আর কি মনে করো না তা জানার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। মোট কথা, কাল থেকে আমি তোমার কোনো ফোন রিসিভ করতে পারবো না। দরকার হলে একজন সেক্রেটারি রাখতে পারো। তুমি কেমন করে কখন পাল্টে গেলে গো? কবে কবে থেকে তুমি একেবারে অন্য মানুষ হয়ে গেলে গো? কবে? আমার দিকে তাকাবার সময় পাওনি তো, তাই জানতে পারোনি আমি কবে পাল্টে গেছি। আমি অনেক দিন লক্ষ্য করেছি, আমার বাবা ওই পুরস্কার দুটো থেকে তুমি কখনো তাকাও না, কোনো দিন না। কিন্তু তোমার পাওয়া ওই অফুরন্ত পুরস্কারগুলো আমার প্রাণ, আমার সঙ্গী, আমার জীবন। ওরা আমার সন্তানের মতো। আমি আমি রোজ ওদের পরিষ্কার করি, আদর করি। কিন্তু আমার পাওয়া পুরস্কার দুটো থেকে তুমি কখনো ফিরে চাওনি। দেখোনি ওর ভিতরে কি লেখা আছে? হ্যাঁ, দেখিনি তো, বলছি তো দেখিনি আমি। কারণ ওর ভেতরে লেখা বাঁধা গদগুলো আমার জানা, মুখস্থ। ওসব পুরস্কারে আমার আর কিচ্ছু হয় না। কিন্তু আমার যে হয়, আমার তো সময় কাটাবার কেউ নেই। ওই পুরস্কারগুলো, তোমার পুরস্কারগুলোই আমার সঙ্গী। লেখা তো মোটে 2 বছর লিখছি, তার আগে তো ওদের নিয়েই আমার দিন কাটতো। তোমার ইচ্ছেতেই আমার প্রথম লেখা ছাপা হয়েছে, তোমারই টাকায়, তোমারই উৎসাহে। কিন্তু পরেরগুলো, সেগুলো তো প্রকাশকরা তাদের ইচ্ছেতে ছেপেছেন। লেখাগুলো কি দোষ করেছে বলো? তুমি একটাও পড়োনি। আমাকে তোমার কিসের হিংসে? আমি কি তোমার সমান হতে পারি? তোমার লেখাগুলো কিন্তু আমার সব মুখস্থ, সব। সেটা তোমার দয়া, তোমার করুণা, তোমার মহানুভবতা। হয়েছে? এবার খুশি তো? তুমি তুমি এভাবে বলতে পারলে আমাকে? আমি তোমাকে করুণা করি, দয়া দেখাই? ছি 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 ছি, এইভাবে বললে তুমি? কিচ্ছু দরকার নেই, কোনো দরকার নেই আমার লেখা।
মরে যাক লেখিকা অম্বা বসু। আমার লেখাকেই যদি তোমার একমাত্র শত্রু বলে মনে হয়, তাহলে আমি আর লিখবো না, কোনোদিন না। শুধু মিসেস দিবাকর বসু হয়ে আমি বেঁচে থাকবো, শুধু মিসেস দিবাকর বসু হয়ে। শুধু তুমি যা চাও তাই। অম্বা, অম্বা কি হলো অম্বা? অম্বা, আরে কি হলো তোমার? শুনেছি আশাপূর্ণা দেবী যখন রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছিলেন অনেক বেশি বয়সে, তার বৃদ্ধ স্বামী বলেছিলেন আমার খুব ইচ্ছে করে সারা কলকাতাকে আলো দিয়ে সাজাতে, কিন্তু তা তো পারবো না। আমি আমার পাড়াটাকে আলো দিয়ে সাজাবো। তার ভালোবাসার আলোয় আশাপূর্ণা দেবীকে তিনি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তুলেছিলেন। কিন্তু আমি তো আশাপূর্ণা নেই, আমি তারই পথে পা রাখা অতি ক্ষুদ্র একজন মানুষ। ঠিক আছে, আমি আলোর রোশনাই চাই না। আমি চাই তোমার ভালোবাসার নিয়ন আলোয় তুমি আমায় সাজিয়ে দাও, কিচ্ছু না, কিচ্ছু। প্লিজ প্লিজ অম্বা, দেখো দেখো দেখো, শোনো 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 শোনো, প্লিজ প্লিজ কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, প্লিজ বলছি। শোনো শোনো, কান্নাটা থামাও। সরি, আই এম ভেরি সরি অম্বা, প্লিজ কেঁদো না। কি ব্যাপার, এত রাত্রে ফোন? ও মা, 3:30 বাজে। খারাপ বিপদ হলো, ধরতে হবে না ফোন। প্লিজ অম্বা, প্লিজ 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 একটু চুপ করো, তুমি একটু চুপ করো। এত রাত্রে যখন ফোন, নিশ্চয়ই কোনো জরুরি খবর। হ্যালো হ্যালো, হ্যাঁ কে? কে? নীলেশ দা? হ্যাঁ বলুন, কি ব্যাপার? হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? অম্বা অ্যাওয়ার্ড পেয়েছে বলছেন কি? সাহিত্য একাডেমি? ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ 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 হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, আমি ডাকবো ওকে। হ্যাঁ কি কি এক্ষুনি খবর পেয়েছেন? ও আপনি অফিস থেকে ফোন করছেন? ও আচ্ছা আচ্ছা, ভেরি থ্যাংক ইউ নীলেশ দা। নীলেশ দা, এটা রং নাম্বার নীলেশ দা, আপনি ভুল জায়গায় ফোন করেছেন। এখানে অম্বা বসু থাকে না, অম্বা বসু। প্লিজ অম্বা চুপ করো, প্লিজ প্লিজ অম্বা। আচ্ছা নীলেশ দা, রাখি। হ্যাঁ 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 হ্যাঁ, সকালে দেখা করবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। অম্বা শোনো শোনো অম্বা, এবার একটু শোবে চলো। আমি বলছি একটু শোবে চলো। দেখো, ওই দেখো, ভোরের ছোঁয়া লেগে গেছে চারদিকে। অম্বা শোনো লক্ষ্মীটি, দেখো আমাদের জীবনেও নতুন ভোরের ছোঁয়া লাগুক। চলো চলো, একটু ঘুমিয়ে নাও। কাল সকাল থেকে নতুন লেখাগুলো ঠিক করতে হবে তো, কি বলো? আরে চলো, কাল থেকে শোনো শোনো শোনো, কাল থেকে আমি তোমার সঙ্গে সব জায়গায় যাব, আর তুমি একা নও, আমি তোমার পাশে থাকবো। এবার তো শো। হ্যাঁ হ্যাঁ লক্ষ্মী শোনা, চোখ বোঝো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। অম্বা নাও নাও, এবার ঘুমাও তো লক্ষ্মীটি। শোনো না, তোমার একটা রিকোয়েস্ট করবো? হ্যাঁ হ্যাঁ বলো 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 অম্বা বলো। তোমার মনে আছে বিয়ের পর যখন আমরা প্রথম দার্জিলিং গেছিলাম, পূর্ণিমার রাত্রে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে তুমি একটা কবিতা বলেছিলে, আমার খুব ভালো লেগেছিল। আজকে এই প্রথম সূর্যের আবছা আলোয় আবার শোনাবে সেই কবিতাটা? নিশ্চয়ই নিশ্চয়ই শোনাবো। শোনো, দুজনের চোখে দেখেছি জগৎ, দুজনের চোখে দেখেছি জগৎ, দোহারে দেখেছি দোহে, মরুপথতাপ দুজনে নিয়েছি সোহে, ছুটিনি মোহন মরিচিকা পিছে পিছে, ভুলাইনি মন সত্যের করি মিছে, এই গৌরবে চলিব এ ভবে, যতদিন দুহে বাঁচি, এ বাণী প্রেয়সী হোক মহিয়সী। তুমি আছো আমি আছি, তুমি আছো আমি আছি, তুমি আছো
আমি আছি, তুমি আছো, আমি আছি।